সময়টা ছিল 1994। বিবিসির একটি ডকুমেন্টারি ক্রু আমেরিকাতে এসেছিল একটি খুবই ইন্টারেস্টিং জিনিসের খোঁজে, এবং এই ডকুমেন্টারি ক্রুর হোস্ট হলেন কানজি সুগিমোতো, যিনি জাপান থেকে আমেরিকায় স্পেশালি এসেছিল এই জিনিসটার খোঁজে। এবং এই স্পেশাল জিনিসটা এত স্পেশাল ছিল যে স্বপ্নেও ভাবতে পারবেন না, এবং এটা ছিল অ্যালবার্ট আইনস্টাইনের ব্রেন। সুগিমোতো আমেরিকার বিভিন্ন রাজ্যে যান, অনেক লোকজনদের সাথে দেখা করে এই ব্রেনের খোঁজে, কিন্তু এক সপ্তাহ ধরে চেষ্টা করার পরেও তিনি এটার কোনো খোঁজ পান না। অবশেষে 8 দিন পর তিনি কোথাও থেকে জানতে পারেন যে হয়তো যে হসপিটালে মৃত্যুর পর আইনস্টাইনের পোস্টমর্টম করা হয়েছিল সেখানে কিছু থাকতে পারে। কিন্তু দুর্ভাগ্যবশত সেখানে তিনি আইনস্টাইনের ব্রেন তো খুঁজে পান না, কিন্তু এটা জানতে পারেন যে আসলে আইনস্টাইনের ব্রেনটা কোথায় থাকতে পারে। হসপিটাল থেকে তিনি জানতে পারেন যে আইনস্টাইনের যে ব্রেনটা রয়েছে তা থমাস হার্ভি নামে একজন ব্যক্তির কাছে আছে, কিন্তু হসপিটালের কাছে ওনার কোনো অ্যাড্রেস ছিল না। তবু কোনোভাবে আরো 2-3 দিন চেষ্টা করার পর অবশেষে কানজি সুগিমোতো থমাস হার্ভির অ্যাড্রেস খুঁজে পান। সেখানে যাওয়ার পর থমাস হার্ভি রান্নাঘরে নিয়ে যান সুগিমোতোকে। সেখানে নিচে একটি ড্রর মধ্যে থেকে হার্ভি একটি ফাইল বের করেন, এবং এই ফাইলটার মধ্যেই ছিল আইনস্টাইনের ব্রেনের আসল ছবি। কিন্তু এখন মেইন প্রশ্ন এটাই, ছবি তো ঠিক আছে, আইনস্টাইনের ব্রেনটা কোথায়? সুগিমোতো হার্ভিকে ব্রেনটার কথা জিজ্ঞাসা করলো, এবং হার্ভি বলল, তুমি এখানেই দাঁড়াও, আমি আসছি। এটা বলে তিনি রান্নাঘরের পিছনের দিকে 2টি আচার রাখার কাচের জার সুগিমোতোর সামনে টেবিলে রাখলো, এবং এই 2টি জারেই ছিল অ্যালবার্ট আইনস্টাইনের সেই ব্রেইন, যাকে হার্ভি 240টি টুকরোতে ভাগ করে জার 2টিতে রেখেছিলেন। সুগিমোতো এটা দেখে খুবই এক্সাইটেড হয়ে যায় এবং ওনাকে জিজ্ঞাসা করে, আপনি কি এর মধ্যে থেকে একটু টুকরো দিতে পারবেন আমাকে? হার্ভি প্রথমে তো স্ট্রেঞ্জলি সুগিমোতোর দিকে দেখলো, কিন্তু তারপর পিছে থেকে একটি চপিং বোর্ড এবং একটি ছুরি এনে ব্রেনের একটু টুকরো কেটে সুগিমোতোকে একটি কোটোর মধ্যে দিল। এবং আমি বলে রাখি, থমাস হার্ভি তখন একটি ফ্যাক্টরিতে কাজ করত। হ্যাঁ, এখন আমি জানি যে আপনার মনে হয়তো এটা নিয়ে অনেক প্রশ্ন আসতে পারে, থমাস হার্ভি ব্যক্তির আসলে কে? ওনার কাছে আইনস্টাইনের ব্রেন আসলো কোথা থেকে? উনি তো একজন ফ্যাক্টরি ওয়ার্কার, এবং এটা তো মিউজিয়ামে থাকার কথা। শুধু এটাই নয়, অ্যালবার্ট আইনস্টাইন মৃত্যুর আগে বলে দিয়েছিলেন তার ছেলেকে যে মৃত্যুর পর আমার শরীরকে যেন সম্পূর্ণভাবে পুড়িয়ে ছাই করে দেওয়া হয়, এবং ছাইগুলিকে মাটিতে ছড়িয়ে ছিটিয়ে দেওয়া হয়। এবং তার নির্দেশ অনুসারে মৃত্যুর পর ওনার শরীরকে ছাই করিয়ে দেওয়া হয়ও, কিন্তু ওনার যে ব্রেনটা ছিল তাকে ছাই করা হয় না। কেন ওনার ব্রেনটাকে ছাই করা হয় না? এবং আরো অনেক প্রশ্ন হয়তো আপনার মনে এখন আসছে, এবং এই সব কিছু পরিষ্কার হয়ে যাবে আজকের এই ভিডিওতে। মানুষের ইতিহাসে সব থেকে বুদ্ধিমান ব্যক্তি যদি কাউকে বলা হয় সেটা আইনস্টাইনই হবেন। হাজার সায়েন্টিস্ট মিলেও যেটা আবিষ্কার করতে পারতেন না সেটা তিনি একাই আবিষ্কার করে নিতেন। ওনার এই অস্বাভাবিক বুদ্ধির ফলে 20 শতকের প্রথম দিকে তিনি খুবই ফেমাস হয়ে গিয়েছিলেন সারা পৃথিবীতে। অনেক প্রখ্যাত ব্যক্তিরা ওনার সাথে দেখা করতে হাজার কিলোমিটার দেশ থেকে আসতেন। এমনকি আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরও ওনার সাথে একবার নয় 2বার দেখা করেছিলেন। এবং রবীন্দ্রনাথ ঠাকুর আইনস্টাইনের সম্বন্ধে বলেন, ম্যান অফ গ্রেট সিম্পলিসিটি অ্যান্ড গ্রেট ডেপথ, মানে আইনস্টাইন যত গভীর ততই সরল। যেমন আমরা সবাই জানি আইনস্টাইন একজন ফিজিসিস্ট ছিলেন। তার আবিষ্কারগুলি সায়েন্টিফিক ওয়ার্ল্ডকে সম্পূর্ণভাবে বদলে দেয়, এবং আমি শিওর আপনি হয়তো এই E=mc² ইকুয়েশনটি কোনো না কোনো জায়গায় তো দেখেছেন। এবং এই আইনস্টাইনের ইকুয়েশনটা ব্রহ্মাণ্ডকে দেখার একটি নতুন দৃষ্টি দেয়। এটা ছাড়াও তিনি আরো অনেক আবিষ্কার করেছিলেন, কিন্তু এই ইকুয়েশনটাই সব থেকে ফেমাস ছিলেন আইনস্টাইনের। ওনার অস্বাভাবিক আবিষ্কারগুলির ফলে ওনাকে নোবেল প্রাইজও দেওয়া হয়। এগুলি শুনে একটি জিনিস তো ক্লিয়ার হয়ে যায় যে আইনস্টাইনের ব্রেন সাধারণ মানুষের ব্রেনের সমান একদমই ছিল না, এবং এটা আইনস্টাইনও ভালোভাবে জানতো। তিনি এটাও জানতেন যে মৃত্যুর পর বৈজ্ঞানিকরা ওনার ব্রেনের উপর পরীক্ষা করার চেষ্টা করতে পারে। এবং আমি যেমন আপনাদের প্রথমে বললাম, ঠিক এই কারণেই আইনস্টাইন তার ছেলেকে বলেছিল জ্বালিয়ে ছাই করে দিতে তার বডিকে মৃত্যুর পর। কিন্তু আইনস্টাইনের এই ইচ্ছাটা পূরণ হয় না। 18 এপ্রিল 1955 যখন আইনস্টাইনের মৃত্যু হয় প্রিন্সটন হসপিটালে, তখন পোস্টমর্টম করার জন্য যেই ডাক্তারটি এসেছিলেন উনি কাউকে না জানিয়ে লুকিয়ে আইনস্টাইনের ব্রেনকে বের করে নেন ওনার শরীর থেকে, শুধু এটা জানার জন্য যে আসলে পৃথিবীর সব থেকে বুদ্ধিমান ব্যক্তির মাথায় এমন কি আছে। এবং এই ডাক্তারটি ছিলেন ডক্টর থমাস হার্ভি, যিনি সুগিমোতোকে এই ব্রেনটি পরবর্তীতে 1994 দেখান। ডক্টর হার্ভির এই কাজের কথা যেই মাত্র প্রিন্সটন হসপিটাল জানতে পারলো, তখনই হার্ভি নিজের চাকরি হারান। কিন্তু ডক্টর হার্ভি কোনো না কোনো ভাবে আইনস্টাইনের ছেলে হ্যান্স আইনস্টাইন থেকে এই ব্রেনের উপর পরীক্ষা করার জন্য পারমিশন নিতে সক্ষম হয়, এবং এখান থেকেই এই ব্রেনের একটি লম্বা যাত্রা
শুরু হয়। এখন ডক্টর হার্ভির কাছে আইনস্টাইনের ব্রেনটা তো ছিল, কিন্তু এখনো তিনি এই ব্রেনটার উপর নিজে পরীক্ষা করতে পারবেন না। কারণ দেখুন, হার্ভি হলো একজন প্যাথোলজিস্ট। উনি শুধুমাত্র পোস্টমর্টমই করতে জানেন, এবং এটা শুধুমাত্র ওনার একটি কল্পনায় ছিল যে উনি পৃথিবীর সব থেকে বুদ্ধিমান ব্যক্তির ব্রেইনের পরীক্ষা করবেন। এখন পরিস্থিতি এমন ছিল যে একদিকে উনি চাকরি তো হারিয়েছিলেনই, উপর থেকে ওনার প্যাথোলজির যে লাইসেন্সটা ছিল সেটাও বন্ধ করে দেওয়া হয়। তারপর উনি ব্রেনটিকে একটি কাচের জারের মধ্যে কেমিক্যাল দিয়ে সুরক্ষিত করে ফিলাডেলফিয়ায় নিয়ে আসেন। সেখানে তিনি এটাকে 240টি ছোট ছোট টুকরো করে ঘরের বেসমেন্টে লুকিয়ে রেখে দেন, এবং এই সম্পূর্ণ বিষয়টা নিয়ে ডক্টর হার্ভির ওয়াইফ একদমই খুশি ছিলেন। এটা নিয়ে ওদের দুজনের মধ্যে অনেক ঝগড়াঝাটি হয়, এমনকি হার্ভির ওয়াইফ হার্ভিকে বলেন সে নাকি এই জারটিকে ফেলে দেবেন। এবং অনেকদিন পর ওদের ঝগড়া এত বেড়ে যায় যে ওরা দুইজনের ডিভোর্স নিয়ে নেন এবং ডক্টর হার্ভি বিচিত্রা শহরে চলে যান। সেখানে ডক্টর হার্ভির ভাগ্য ভালো ছিল, তিনি কোনোভাবে একটি বায়োলজি ল্যাবে একজন সুপারভাইজার রূপে চাকরি পেয়ে যান। সেখানে তিনি এই আইনস্টাইনের ব্রেনটার উপর খালি সময়ে পরীক্ষা করতেও শুরু করেন। অবশ্যই এটা নিয়ে উনি এত একটা জানতেন না, কিন্তু তবুও বই পড়ে বা ডাক্তারদের সাথে কথা বলে এটার উপর নিজে নিজেই পরীক্ষা করতে শুরু করেন খালি সময়ে। কয়েক বছর পর হার্ভি এই মেডিকেলের চাকরিকে ছেড়ে অন্য মেডিকেলের চাকরির জন্য অন্যান্য রাজ্যে বা শহরে যেতে শুরু করেন, এবং এটা তিনি অনেকবারই করেছিলেন। সাথে সাথে তিনি এই ব্রেনটার উপরও নিজের পরীক্ষা চালিয়ে গিয়েছেন, কিন্তু হার্ভি নিজে এটাকে পরীক্ষা করে এত একটা কিছু খুঁজে পান না। উল্টো প্রথমে ওনার প্যাথোলজির লাইসেন্সটা তো গেলই, পরে ওনার মেডিকেলের যে লাইসেন্সটা ছিল সেটাও বন্ধ করে দেওয়া হয়, এবং পরিস্থিতি এত খারাপ হয়ে যায় ওনার, শেষে ওনাকে একটি প্লাস্টিকের ফ্যাক্টরিতে চাকরি করতে হয়। এবং তখনই তিনি সব থেকে একটি ভালো সিদ্ধান্ত নেন, নিজে এটার উপর পরীক্ষা না করে আমেরিকার যে বেস্ট নিউরোলজিস্ট রয়েছে ওদের কাছে এই ব্রেনের টুকরোগুলি পাঠাবেন ভালোভাবে এই ব্রেনটাকে জানার জন্য। এবং এটাই করেন তিনি। ডক্টর হার্ভি এই ব্রেন চুরি করবার 30 বছর পর 1985-তে গিয়ে এটার উপর স্টাডি পাবলিশ করা হয়, এই জিনিয়াস ব্রেনের উপর। এখানেই শেষ নয়, তারপর 28 বছর ধরে আরো অনেক রিসার্চ পেপার পাবলিশ করা হয় এটা নিয়ে, এবং শেষে এটা জানা যায় যে সত্যি এই ব্রেন অনেক দিক থেকে সাধারণ মানুষের ব্রেনের থেকে আলাদা ছিল। কিন্তু এখানে সব থেকে যে বড় ডিফারেন্সটা ছিল, এখানে যে ছবিটা দেখতে পাচ্ছেন এই কর্পাস ক্যালোজম নামক জায়গাটিতে, এখানে একটি কথা জানা আপনার জরুরি যে মানুষের ব্রেনে দুটি ভাগ থাকে। এখন ধরুন আপনি কোনো একটি কাজ করার কথা ভাবছেন আপনার শরীরের মাধ্যমে, তখন আপনার ব্রেন এই এক সাইডের ভাবনাটিকে প্রসেস করে শরীরের নির্দিষ্ট জায়গায় সিগন্যাল পাঠাবে। বাম দিকের ব্রেন আমাদের ডান দিকের শরীরকে কন্ট্রোল করে, এবং বিপরীতভাবে ডান দিকের ব্রেন বাম দিকের শরীরকে কন্ট্রোল করে। এখন আপনি হয়তো ভাবছেন এখন এগুলির সাথে কর্পাস ক্যালোজমের কি কানেকশন? দেখুন, আপনি যখন কম্পিউটারে টাইপিং করেন তখন যদি ডান হাতের টাইপিং করার জায়গাতে কোনো কিছু মিস্টেক হয়ে যায়, তখন আপনার বাম সাইডের ব্রেন ডান সাইডের ব্রেনকে সিগন্যাল পাঠাবে ব্যাকস্পেস দিয়ে ওয়ার্ডটিকে মুছে ঠিক করার জন্য। এবং এখানে এক সাইডের ব্রেন থেকে অন্য সাইডের ব্রেনে সিগন্যাল পাঠানো কাজ এই কর্পাস ক্যালোজম করে থাকে। এখন এটা সোজা অর্থ এটাই, যখন বাম দিকের ব্রেন কোনো কিছু ভুল করে তখন তার সিগন্যাল সঙ্গে সঙ্গে ডান দিকে চলে যায় এবং মিস্টেকটি ঠিক হয়ে যায়। এখানেই এই কর্পাস ক্যালোজম একটি ব্রিজের মতো কাজ করে এক সাইডের ব্রেন থেকে অন্য সাইডের ব্রেনে ইনফরমেশন পাঠানোর জন্য। এবং এখানে আইনস্টাইনের কর্পাস ক্যালোজম সাধারণ মানুষের থেকে অনেকটাই বড় ছিল, যার কারণে আইনস্টাইনের ব্রেন দুই সাইডের মাধ্যমে ইনফরমেশনের যে আদান প্রদান খুবই ফাস্ট হতো, যেটা আইনস্টাইনকে কঠিন কঠিন জিনিস চিন্তা করা বা জটিল ক্যালকুলেশন করার অসাধারণ ক্ষমতা দেয়। কর্পাস ক্যালোজম ছাড়াও আইনস্টাইনের ব্রেনের পার্শিয়ালটাও সাধারণ মানুষের থেকে অনেক ডিফারেন্ট ছিল, এবং এটার জন্য অনেক রিসার্চাররা এটা বলেন যে আইনস্টাইনের ব্রেনের নিউরনের ফ্লো অনেক ভালো ছিল। নিউরন ভালো হওয়ার ফলে ওনার যে ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনের শক্তি সাধারণের চেয়ে অনেক বেশি ছিল। ওনার অঙ্ক করার এত ভালো বৌদ্ধিক শক্তি ছিল যে তিনি মনে মনেই জটিল জটিল ক্যালকুলেশন করতে পারতেন কোনো কাগজ কলম ছাড়াই। এবং এটা ছাড়াও নিউরন বেশি হওয়ার আরেকটি কারণও রয়েছে, এটা যা রিসার্চ পেপারে বলা হয়। যখন আইনস্টাইনের ব্রেনের ওজন মাপা হয় তখন এটা বেরোয় যে ওনার ব্রেনের ওজন 1230 গ্রাম ছিল, কিন্তু সাধারণ মানুষের ব্রেনের ওজন 1400 গ্রাম হয়ে থাকে। রিসার্চাররা বলে থাকেন ওনার ব্রেনের লাইনিং অনেক পাতলা, যার ফলে এই ব্রেনে এত বেশি নিউরন পাওয়া যায়। কিন্তু সব থেকে বড় প্রশ্ন এটাই যে ওনার ব্রেন কি জন্ম থেকে এমন ছিল না জন্মের পর কিছু হয়? এটা নিয়ে খোঁজ করার পর জানা যায় যে আইনস্টাইন যখন ছোট ছিল উনি 5 বছর ধরে কোনো কথাই বলতে পারতেন না। অপরদিকে ছোট 2 থেকে 3 বছরের শিশুরা সাধারণভাবে কথা বলতে পারে। 5 বছর পর কথা বলা শুরু করা সত্ত্বেও অনেক কম কথা বলতেন। তিনি পছন্দই করতেন না কথা বলতে, বরং সবসময় তিনি নিজের মনেতেই মগ্ন থাকতেন। আজকে হয়তো আমরা আইনস্টাইনকে একজন বিখ্যাত ফিজিসিস্ট রূপে জানি, কিন্তু ছোটবেলায় তিনি এমন ছিলেন না। ছোটবেলায় কোনো কিছু মনে রাখতে পারতেন না এবং সাধারণ নামতাও ওনার মনে থাকতো না। তিনি মুখস্থ করার বিষয়ে একদমই বিপরীত ছিলেন, কারণ তিনি কিছু মুখস্থ করতে পারতেন না, কিন্তু তিনি লজিক্যালি জিনিসকে মনে রাখতে পারতেন। কোনো কিছু বুঝে সেটা মনে রাখার দক্ষতাই ছিল ওনার সব থেকে বেশি। এই কারণে
কারণে তিনি স্কুলে প্রত্যেকবার পরীক্ষাতে অঙ্ক এবং ফিজিক্সেই একমাত্র ভালো নাম্বার পেতেন। অন্য সাবজেক্টগুলিতে তিনি ফেল হয়ে যেতেন প্রত্যেকবার। একবার ছোটবেলায় 12 বছর বয়সে আইনস্টাইনের বাড়িতে তার পারিবারিক এক শিক্ষক জ্যামিতির একটি বই ভুলে রেখে যান। তখন আইনস্টাইন একদিনের মধ্যেই সেই জ্যামিতির বইটিকে সম্পূর্ণ পড়ে ফেলেন, যার ফলে ওনার মধ্যে জ্যামিতির সম্পূর্ণ জ্ঞান এসে পড়ে। শুধু এটাই নয়, মাত্র 14 বছর বয়সে তিনি ইন্টিগ্রাল এবং ডিফারেনশিয়াল ক্যালকুলাসের মাস্টার হয়ে গিয়েছিলেন। সাধারণত কোনো ছাত্রছাত্রীদের যদি শিক্ষক কোনো কঠিন প্রশ্ন জিজ্ঞাসা করে তাহলে ছাত্রটির মধ্যে একটি আতঙ্কের সৃষ্টি হয়, যেটা স্বাভাবিক। কিন্তু আইনস্টাইনের ক্ষেত্রে সেটা উল্টো ছিল। আইনস্টাইনের মধ্যে যখন কোনো কৌতূহল আসতো কোনো অঙ্ক বা ফিজিক্সের কোনো কিছুকে নিয়ে, তখন সে তার টিচারকে প্রশ্ন করত। তখন টিচার তার প্রশ্ন শুনে ডরিয়ে যেত, কারণ আইনস্টাইনের প্রশ্নগুলি এত কঠিন হতো যে তার শিক্ষকও এটার উত্তর বের করতে পারতেন না। ছোটবেলা থেকে তিনি ফিজিক্স এবং অঙ্কের মাধ্যমে ব্রহ্মাণ্ডকে বোঝার চেষ্টা করতেন এবং এটাকেই তিনি তার জীবনের মূল লক্ষ্য বানিয়ে নেন। যেখানে বৈজ্ঞানিকদের সারা জীবন চলে যেত একটি সায়েন্টিফিক রিসার্চ পেপার বের করার জন্য, সেখানেই আইনস্টাইন মাত্র 26 বছর বয়সে চারটি রিসার্চ পেপার পাবলিশ করেন এবং তার মেধার জন্যই খুব কম বয়সে তিনি নোবেল প্রাইজও পান। এগুলির আইডিয়া আপনি এটা থেকেই লাগাতে পারবেন যে আইনস্টাইন যদি না থাকতো এবং আইনস্টাইনের থিসিসগুলি যদি না থাকতো, তাহলে আজ আমরা এত বৈজ্ঞানের উন্নতি কখনোই দেখতে পারতাম না, এত আধুনিক টেকনোলজির ব্যবহারও করতে পারতাম না আজ আমরা। অনেক সায়েন্টিস্ট এবং ডাক্তার এটা বলেন যে আইনস্টাইন এত ছোটবেলা থেকে এত মেধাবী এবং বুদ্ধিমান হওয়ার একটি মূল কারণ হলো তিনি ছোটবেলা থেকেই নিজের মনের মধ্যে কোনো কিছুর উত্তর না পেলে তা খোঁজার চেষ্টা করতেন এবং যার ফলে বয়স বাড়ার সাথে সাথে ওনার বুদ্ধি অনেক বেড়ে যায়, একজন সাধারণ মানুষের থেকেও অনেক বেশি হয়ে যায়। হার্ভি 2007-এই মারা যান এবং ওনার পর আইনস্টাইনের এই ব্রেনকে আমেরিকার দ্য ম্যাটার্স মিউজিয়ামে রাখা হয়, যার টুকরোগুলিকে মাইক্রোস্কোপের স্লাইডের মধ্যে সুরক্ষিতভাবে রাখা হয়েছে। আশা করি আজকের ভিডিও আপনার পছন্দও এসেছে এবং এটা নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে আপনার মনে, অবশ্যই কমেন্ট করবেন। থ্যাংক ইউ।